ধারা, আমি তোমার ঠোঁটে লিপ গ্লস লাগিয়ে দিয়েছিলাম, সেটা কোথায় গেল? খেয়ে ফেলেছো? এত শুকনো হলো কি করে? শ্রাবণের মুখে কিছুই ছিল না। চা কফি না খেয়েও খুক খুক করে কাশতে শুরু করলো বেচারা। মুখে হাত রেখে অন্যদিকে ফিরে সতর্ক হলো। পকেটে হাত দিয়ে টিস্যু বের করে সবার আড়ালে নিজের ঠোঁট মুছলো ভালো করে। কি আশ্চর্য, সালমা বেগম মনে হয় অত্যন্ত সহজ সরল, নইলে কেন তিনি কাতর দৃষ্টিতে তাকিয়ে বলে উঠবেন, আহারে বৌমা আসলে এসব আগে কখনো দেয়নি তো, তাই মনে হয় খেয়ে ফেলেছে। ইকরা, আরেকবার দিয়ে দে লিপস্টিকটা। ইকরা অত্যন্ত বুদ্ধিমতী, শ্রাবণের গতিবিধি দেখে সে সতর্ক হয়েছে এবং যা বুঝার বুঝে ফেলেছে, তাই ঠোঁট টিপে হাসলো। তবে সালমা বেগমের কথায় তাল মিলিয়ে বলল, হ্যাঁ অবশ্যই আন্টি, লিপ গ্লসটা কে খেয়েছে সেটা বড় কথা নয়, বড় কথা হলো বেচারি ধারার এজন্যই মন খারাপ, তাই না ধারা? ধারা কাতর নয়নে তাকালো ইকরার দিকে, বিড়বিড় করে বলল, আমি খেয়ে ফেলিনি সত্যি। ইকরা হাসি আটকেছে কোনো মতে। সালমা বেগম এদের কোনো কিছু না বুঝে তারা দিয়ে বললেন, থুর, তোরা কি শুরু করলি, চল তো ধারা, আয় আমার সাথে। বলেই সালমা বেগম ধারার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলেন। যন্ত্রের মতো তাল মিলিয়ে যেতে থাকলো ধারা। শ্রাবণ দীর্ঘশ্বাস ফেলে আবারও টিস্যু দিয়ে ঠোঁট মুছলো, তবুও সে শিওর না যে ঠোঁট ঠিক আছে কিনা। তখন ইকরা শ্রাবণের কাছে এসে ধীরে কণ্ঠে বলল, রিল্যাক্স ব্রো, কিছু বোঝা যাচ্ছে না, একেবারেই খেয়ে ফেলেছ। সিংহের মতো তাকালো শ্রাবণ, চোখ দিয়ে রাগ দেখিয়ে বলল, শাট আপ মিকি মাউস, যেমন ভাবছিস তেমন কিছু না। বলে আবারও সতর্ক হলো শ্রাবণ। এরপর পা চালিয়ে সালমা বেগমের পিছু নিল। অস্বস্তি লুকানোর চেষ্টা আর শক্ত থাকার প্রয়াস। ইকরার ভালো লাগছে জ্বালাতে, তাই সে শ্রাবণের সাথে হাঁটতে হাঁটতে আবারও বলল, টেনশন নিস না, ব্র্যান্ডেড লিপ গ্লস, পেট খারাপ হবে না। শ্রাবণ বলল, তুই থামবি বেয়াদব। শ্রাবণের কণ্ঠে অনেক কঠোর হলেও ইকরা হাসি থামাতে পারলো না। আবারও ঠোঁট চেপে বলল, স্ট্রবেরি পছন্দ করিস না, অথচ স্ট্রবেরি ফ্লেভারের একদম পুরোটা খেয়ে ফেললি, সো স্যাড। এজন্যই বেচারি ধারা থমকে গিয়ে চমকে মুড অফ করে আছে। শ্রাবণের এবার ইচ্ছে করলো নিজেকেই পেটাতে, না হয় ইকরাকে 10 তলা বিল্ডিং থেকে ছুড়ে ফেলে দিতে, কিন্তু কোনোটাই করতে না পেরে সে দীর্ঘশ্বাস ছাড়লো। অথচ মনে মনে ধারাকে আবারও শাস্তি দেওয়ার ষড়যন্ত্র করে ফেললো। এই সব দোষ মেয়েটারই। শ্রাবণ তো ছোট করেই চুমু দিয়েছিল, অথচ বেচারি ধারার মুচড়ামুচড়িতে বিরক্ত হয়ে ঝড় বইয়ে দিয়েছে। এমনিতে অবশ্য শ্রাবণ শেখ ইজ অলওয়েজ এ জেন্টলম্যান। বউটা বেয়াদবি না করলে শ্রাবণ শুধু 34টা ছোট চুমু দিয়ে আসতো, সেটা আবারও ডাবল হয়ে 78টা হতো না। আর এদিকে পাঞ্জাবি পছন্দ করা নিয়ে ভীষণ সতর্ক সামিউল শেখ। এক্ষেত্রে তিনি অবশ্যই স্ত্রীর মতামতকে গুরুত্ব দেন, কারণ এই এতগুলো বছরের জীবনে তিনি এটা আবিষ্কার করতে পেরেছেন, স্ত্রীর পছন্দই অলওয়েজ বেস্ট। ফলস্বরূপ তিনি একা একা পাঞ্জাবি পছন্দ করতে গিয়ে এতিমের মতো দাঁড়িয়ে থাকলেন, অপেক্ষা করলেন সালমা বেগমের জন্য। সালমা বেগমও ভেবেছিলেন রাগ দেখিয়ে আর পাঞ্জাবি পছন্দ করে দিবেন না, তবে তিনিও রাগ ধরে রাখতে পারলেন না। ইকরা আর ধারাকে শাড়ির কালেকশন দেখাতে পাঠিয়ে শ্রাবণকে নিয়ে সামিউল শেখের কাছে আসলেন। তবে এখানে এসেও শ্রাবণ উপলব্ধি করলো আজ ধারার পছন্দের পাঞ্জাবি কেনা দরকার। সেও দেখতে চাই সামিউল শেখের মতো সুপ্রসন্ন ভাগ্য তার কিনা, ধারার পছন্দ বেস্ট হয় কিনা। তাই সে আগে সামিউল শেখের পাঞ্জাবি কেনা নিয়েই ব্যস্ত থাকলো। পৃথিবীর সবচেয়ে কষ্টের কাজ হলো একজন মানুষের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও তাকে নিজের মনে লুকিয়ে রেখে সারা জীবন একা একা কাটিয়ে দেওয়া। যারা ভালোবাসে তারা বুক ভরা ভালোবাসা নিয়েই ভালোবাসে। কারো ভালোবাসা একতরফা হয়, আবার কারো ক্ষেত্রে উভয় পক্ষের ভালোবাসাও থাকতে পারে। একতরফা প্রেম কোনো প্রত্যাশা থাকে না, শুধু একরাশ অনুভব আর অজস্র চুপচাপ কষ্ট জমা হয় বুকে। এক্ষেত্রে সবচেয়ে বড় যন্ত্রণা হলো ভালোবাসার মানুষটাকে অন্য সাথে ভালো থাকতে দেখা, ভালোবাসতে দেখা। প্রেমে পড়া সহজ, কিন্তু সেই প্রেম যদি একতরফা হয় তাহলে সেটা হয়ে ওঠে সবচেয়ে কঠিন অনুভবের নাম। ইকরার ক্ষেত্রে তাই হচ্ছে। সে যতই বাইরে থেকে রসিকতা করুক না কেন, শ্রাবণের সাথে ধারার এই ভালোবাসার অনুভূতিগুলো দেখে, পাগলামোগুলো দেখে তার হিংসা হচ্ছে, বুকের ভেতর যন্ত্রণা হচ্ছে, কষ্টটা টের পাচ্ছে সে। তবুও বারবার নিজেকে সান্ত্বনা দিয়ে দমে যাচ্ছে মেয়েটা। বারবার নিজেকে বোঝানোর চেষ্টা করলো, তবুও মন কি আর বাস্তবতা মানতে চায়? সে তো আবেগের কাঙ্গাল, আবেগের ইশারায় চলে। শাড়ি দেখতে এসে ইকরার বুকটা মুচুর দিল। সে যেদিন এয়ারপোর্ট থেকে নেমে এসেছে সেদিন ওই পরিকল্পনা করেছিল শ্রাবণের সাথে তার বিয়ে হলে এই দোকান থেকে লাল রঙের শাড়ি কিনবে। অথচ দীর্ঘশ্বাস ফেলে ধারার কাছে গিয়ে দাঁড়ালো ইকরা। মিষ্টি এসে বলল, কোন শাড়িটা পছন্দ হয় দেখো। ধারাও হেসে তাকালো ইকরার দিকে, কিন্তু মন খারাপ করে বলল, এত ভারী কাচের শাড়ি কখনো পরিনি, এমনিতেই হাঁটতে পারি না, বুঝতে পারছি না কিছু, ওনারা আসুক তারপর পছন্দ করি। ইকরা মাথা নেড়ে সহমত প্রকাশ করলো। এর মধ্যে ধারা ঘুরে দেখতে দেখতে একটা শাড়িতে চোখ রাখলো। তৎক্ষণাৎ চোখ আটকালো তার। একটু করে ছুঁয়ে দিল ঝুলিয়ে রাখা শাড়িটা। মূলত শাড়িটা গাঢ় লাল রং বা মেরুন বলা যায়। এক মুহূর্তের জন্য শাড়িটা পছন্দ হলো ধারার। শাড়িটা হাতে নিতে চাইলো, কিন্তু তখনই চোখে পড়লো তার কিছুটা দূরে একজন দম্পতি দাঁড়িয়ে শাড়ি পছন্দ করছে। স্বামী স্ত্রী দুজন, দেখেই বোঝা যায়। ধারা খেয়াল করলো মেয়েটার স্বামী নিজে থেকে শাড়ি মনোযোগ দিয়ে দেখে পছন্দ করছে বউয়ের জন্য। একটার পর একটা শাড়ি হাতে নিয়ে মেয়েটার গায়ে রাখছে, আবার হেসে হেসে কি যেন বলছে। দৃশ্যটা ভীষণ মিষ্টি লাগলো ধারার কাছে। এক মুহূর্তের জন্য লোভ হলো, মন চাইলো এমন একটা মুহূর্ত নিজেদের মাঝে তৈরি করতে। শ্রাবণ কি তাকে পছন্দ করে শাড়ি কিনে দেবে? এমনটা কি হয়? মনে মনে এমন একটা আবদার করে নিজের পছন্দ করা শাড়িটা আর ছুঁয়েও দেখলো না ধারা। শ্রাবণের পছন্দ শাড়ি কিনতে চাইছে, সেই কথাটা মনে করে ঠিক করে রেখেই ইকরার পাশে গিয়ে দাঁড়ালো। ইকরা আশেপাশে তাকিয়ে বসার জায়গাটাতে গিয়ে বসে পড়লে ধারাও বসে পড়লো তার পাশে। ইকরা বড় করে শ্বাস নিল, ধারার দিকে তাকিয়ে এবারে একটু হেসে জিজ্ঞেস করলো, আচ্ছা একটা প্রশ্ন করি? ধারা চমকালো, তারপর মুখে